তো এখানে দেখেন এক্সেলের এই যে ইন্টারফেস, এই ইন্টারফেসে আমাদের কি আছে, প্রথমত এগুলা পুরাটাকে এক্সেলের এই পুরা মানে যে ফাইলটা, এই ফাইলটাকে বলা হয় হচ্ছে ওয়ার্ক বুক। এক্সেলের এই পুরো ফাইলটা যখন আপনি নতুন নিউ দিলেন, নতুন যখন আপনি মাইক্রোসফট এক্সেল দিয়ে সার্চ দিবেন, মানে তৈরি করলেন, তখন এটাকে কি বলতেছে, এটাকে বলা হয় ওয়ার্কশিট না, আমি বলবো যে এটা হচ্ছে ওয়ার্ক বুক। হ্যাঁ, আর বুকের ভিতরে এই যে একটা, এটা হচ্ছে শিট 1, এটা কি শিট 1, আপনি চাইলে বাড়াতে পারেন শিট 2, শিট 3, প্রত্যেকটা শিট আলাদা আলাদা, ঠিক আছে। মানে একটা ওয়ার্ক বুকের ভিতরে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। কবিতার কথাই জিজ্ঞেস করতেছি। আসেন ক্লাসে। তারপরে এখন এই ওয়ার্কশিটের পরে আপনি যদি পার্টিকুলার চিন্তা করেন যে তাহলে এটা কি, এক একটা সেল, ঠিক আছে, অনেকগুলো সেল মিলে এই ওয়ার্কশিটটা গঠিত। এখন এই যে সেলটা, এই সেলেরকে আপনি অনেকগুলো সেল আছে, তাহলে আপনি কিভাবে এদেরকে আইডেন্টিফাই করবেন যে এটা একটা সেল, এটা একটা সেল, কিভাবে বলবেন? এই আইডেন্টিফাই হচ্ছে একটা রোয়ের হিসাব আছে, আর এটা হচ্ছে কলাম। এই পার্টিকুলার এই কয়েকটা হচ্ছে কি কলাম, আর এইগুলো হচ্ছে আপনার রো। এখন আমি যখন ওয়ার্ডে যাব, আমি চিন্তা করি কিভাবে, একটা টেবিল যখন আমরা নেই তখন কি করি, নিশ্চিত আপনারা সবাই ওয়ার্ড ভুলে বসে আছেন। ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে, এখন এটা হচ্ছে আমার কি হচ্ছে, এগুলো কি হচ্ছে বলেন, কবিতা বলেন, এই যে শেপ এগুলো নিচ্ছে এগুলো কি, হ্যাঁ কলাম আর রো সব দুইটাই না, এটা হচ্ছে কলাম, আর এই যে একটা একটা করে যাচ্ছি সেগুলোকে বলা হচ্ছে রো, ঠিক আছে। তো এই পার্টিকুলার একটা যে সেল, যদি বলে সেল কি, এক্সেলের সেল কি, একটা রো এবং একটা কলাম নিয়ে গঠিত যে ইয়েটা, সেটাই হচ্ছে সেল। একটা রো এবং একটা কলামের যে সমষ্টি, সেটাই হচ্ছে একটা সেল। এবার সেলকে আপনি এক্সেলে একটা প্রশ্ন আসে, এক্সেলে কলামগুলোকে কিভাবে ডিফাইন করা হয়, লেটার বা অ্যালফাবেট দিয়ে, তাই না। এই যে কলাম একটা, আমরা কিন্তু বলতেছি না 1 কলাম 2 কলাম 3 কলাম, এভাবে বলতেছি না, আমরা বলতেছি এ কলাম বি কলাম সি কলাম, তাই না। আর আমরা যখন রোকে ডিফাইন করতেছি তাহলে কি হচ্ছে, এ 1 রো 2 রো সি 3 রো। এবার আপনি যখন ইতে যাচ্ছেন তখন কিন্তু ওরা বলতেছে ই2, তার মানে ই কলামের 2 নাম্বার রো, ঠিক আছে। আপনি যদি আবার এখানে যান তখন কি বলতেছে, O14, 14 নাম্বার রো, ও নাম্বার কলাম, ঠিক আছে। কলামের হিসাবটাই হচ্ছে এরকম যে আপনি যেই সেলে আসেন সেটাই হচ্ছে, এই যে এখানে যে কার্সরটা আছে, তাই না, আবার এখানে চলে যাচ্ছে, ঠিক আছে। এই যে কার্সর আছে এটাকে বলা হয় অ্যাক্টিভ সেল। এই যে সবুজ কালারের যে ব্যাপারটা, যে আপনি যখন যেখানে মাউসে ক্লিক করাচ্ছেন সেটাকে বলা হচ্ছে কি অ্যাক্টিভ সেল, অ্যাক্টিভ সেল। এবার আপনি যদি চান যে এখানে কিছু লিখবেন, অবশ্যই লিখতে পারেন, আপনি বাংলাও লিখতে পারবেন, আমরা মেল মার্জের ক্ষেত্রে বাংলা লিখেছিলাম, ইংলিশও লিখতে পারবেন, যেমন ধরেন লিখলাম যে নেম, হ্যাঁ, তারপরে কি আছে আপনার ইমেল, হ্যাঁ ইমেল, ফোন, তারপরে আর এখানে হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে নেমে আমরা 1 2 আবার সিরিয়ালও দিলাম, ধরেন আমি সিরিয়াল দিলাম, ঠিক আছে, সিরিয়াল নাম্বারও দিলাম। তাহলে এখন নেমের ক্ষেত্রে আমি যে কোনো নাম লিখতে পারি, অ্যালফাবেট লিখতে পারি 1 2 3 4, এই যে 2 ধরেন নাম লিখলাম কি হাসিনা, ঠিক আছে।
হাসিনা, তারপর খালেদা, খালেদা, তারপর মোদি। আচ্ছা, মোদি তো আমাদের লোক না। না না, ধরেন ইউনুস। তারপর কে আছে? তারেক দা রাজপুত্র। তারপর আরেক রাজপুত্র জয়। ঠিক আছে। হ্যাঁ, তারপরে কি? পুতুল, হ্যাঁ, রুমিন ফারানা। পপুলার নেম, হ্যাঁ। তো পুতুল, তারপরে রুমি ফারানা। রুমিনা, হ্যাঁ, আচ্ছা, এটা পরে পরে, হ্যাঁ। আচ্ছা, এসব নিয়ে আমরা পরে আর আরেকটু নির্বাচন আর একটু ঘনা, তারপরে এসব নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো ভালো লাগতেছে অনেকদিন পরে বিভিন্ন রাজনৈতিক আওয়াজ টাওয়াজ শুনতেছি। হ্যাঁ, আপনারা অনেকেই মনে হয় প্রথম টাইম ভোট দিবেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপর দেখেন, তো এগুলো হচ্ছে আমার নেম, হ্যাঁ। আমি চাইলে কি লিখতে পারি? আচ্ছা, আবার চলে গেলেন কই? আমি কি কি আছি আপনার চলে? আচ্ছা দেখেন, এখন দেখেন, তার মানে তখন এক্সেল মানেই যে সবসময় আপনি 1 2 3 4 5 6 যোগ বিয়োগ গুণ ভাগ তা না। এক্সেলে আপনি যে কোনো ধরনের ডাটা, যে কোনো ধরনের ইনফরমেশন কালেক্ট করে সেটাকে এক্সেল ফরম্যাটে রাখতে পারেন। কেন আমরা রাখি? যাতে ডাটাগুলো অর্গানাইজ ওয়েতে থাকে। অর্গানাইজ ওয়েতে রাখার জন্য আমরা এক্সেল ব্যবহার করি। এক্সেলের একটা নাম আছে এক্সেল, আর এটা হচ্ছে স্প্রেডশিট। স্প্রেডশিট সফটওয়্যার, স্প্রেডশিট, স্প্রেডশিট, হ্যাঁ, স্প্রেডশিট সফটওয়্যার, হ্যাঁ, ঠিক আছে। অ্যামাউন্ট দিয়ে দিলাম। স্প্রেডশিট, স্প্রেডশিট, এই যে SPRAD, স্প্রেড। স্প্রেড মানে ছড়ানো আর কি, SPRAD, স্প্রেডশিট, ঠিক আছে। এটা কি প্রজেক্ট ফরম্যাট? আচ্ছা দেখেন, তো গেল এটা। এটা তো ওয়ার্ডেই আছে, আমরা এখনো এক্সেল কই গেল? এক্সেল এটা তো প্রেজেন্টেশন, ব্যাপার কি? এক্সেল কই? ওকে, তো এখন এক্সেলে আপনাদের যে মানে ইয়েটা, পেজটা হচ্ছে পেজ, পেজটা আপনারা একটু দেখেন, হ্যাঁ, তারপর আমি বলতেছি কত নাম্বার পেজ। মানে এক্সেল নিয়ে ধরেন 3 মাস, কেন এক্সেল নিয়ে তো আমি মানে অ্যাটলিস্ট 2 মাস পড়লেও মনে হয় না এক্সেলে সব শিখতে পারবে, এত কিছু শেখা আছে। যা শিখেছি তাই আপনাকে মনে আছে কিনা এ নিয়ে আমি সন্দেহ আছে। তো কি বলতেছিলাম যে এক্সেলের আর কি কি নাম আছে? এক্সেলের নাম আছে, আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ধরুন স্প্রেডশিট। আবার আছে আপনার লিব্রে অফিস ক্যালক, ঠিক আছে, গুগল শিট। আর ম্যাক ওএসের ক্ষেত্রে বড় লোক যারা আছেন তাদের জন্য হচ্ছে নাম্বারস, ঠিক আছে। লিব্রি অফিস ক্যাল, মানে লিব্রি অফিস ছিল একটা, ওয়ার্ডে ছিল, মনে আছে? ফারিয়া, ফারিয়া না, কি আপনি কি হয় আপনার কদিন পর পর? মারিয়া,
মাথা ব্যথা, এই যে চশমা রেখে গেছি না, মাথা ব্যথা। আচ্ছা, তারপর দেখেন এরপরে এই যে নাম্বারস, গুগল শিট, হ্যাঁ, লিব্রি অফিস টফিস যা আছে আছে। এরপর দেখেন আমাদের যেটা মেইন জিনিস সেটা হলো কি, যে আপনি এক্সেলটা যখন ওপেন করবেন তখন অনেক কিছু থাকে, হ্যাঁ। নর্মালি আমরা এক্সেলের এই যে এটা দেখে বুঝতে পারতেছি যে এটা একটা এক্সেলের কি মানে লোগো 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 দেখে, হ্যাঁ। লিব্রি অফিসের ক্ষেত্রে এটা। এখন আপনাকে দুটো প্রশ্ন করতে পারে যে এক্সেলের আর কি কি নাম আছে, এটা তো করেই, আবার নাম জিজ্ঞাসা করে যে এক্সেলকে আপনি কি কি ফরম্যাটে সেভ করতে পারবেন। এটা আমি বলছিলাম মনে হয় যে, হ্যাঁ, এক্সেলের কে সেভ করার যে প্রসেস সেটা হচ্ছে কি কি আছে। ডট, এটা হলো 139 নাম্বার পেজ, ডট এক্সেল ডট এক্সেল, মানে এটা ছিল আগে, এখন কি হয়েছে তার পাশে এক্স যুক্ত হয়েছে, এক্সটেনশন। অর্থাৎ আপনি এই যে সেভ করলেন, তাহলে কি হচ্ছে বাই ডিফল্ট কি আসতেছে, এইটা হচ্ছে জব নেম, ফাইল নেম, আর এটা কি ফাইলের এক্সটেনশন। এখন এটাতে কি আছে এক্সএলএস। আর যদি আপনি সিএসবি ফরম্যাটে সেভ করতে পারেন, মানে ফাইল সেভ অ্যাজ সেভ সিএসবি, ফাইল সেভ অ্যাজ পিডিএফ, পিডিএফ, হ্যাঁ, সবই করা যায়। আরও কিছু ফরম্যাটে সেভ করতে পারবেন। সেভ অ্যাজ যদি আপনি দেন তাহলে এখানে আরও ডিফারেন্ট ফরম্যাটে সেভ করার অপশান আছে। তার মধ্যে একটা পড়ছি কি, যে একটা বললাম কি ডট ডট এই যে এক্স এল এক্স, এটা কি এস এস না, হ্যাঁ, অথবা ডট এটাই আবার ডট এক্স এল এস এক্স, হ্যাঁ, আবার এম আছে একই জিনিসে, আবার এক্স এল এস এম, ঠিক আছে। তারপরে আছে কি আরো কি কি আছে, পিডিএফ এবং সিএসবি। যে পিডিএফ তো বাই ডিফল্ট সবার সাথেই আছে, পিডিএফ। তারপরে এম আছে, এই যে এম তো দিছি মনে হয়। তারপর বিও আছে। বি বলতে আমি কি বোঝাচ্ছি, মানে এইটুকু হচ্ছে ওর মেইন, এইটুকু হচ্ছে ওর মেইন। এর সাথে প্রথমে কি যোগ করতেছে, এক্স যোগ করতেছে, আবার এম যোগ করতেছে, আবার কি যোগ করতেছে, ডট বি বি স্ল্যাশ ডট এক্স এল এস সিএসবি ডট সিএসবি, আবার স্ল্যাশ ডট আপনার পিডিএফ, ঠিক আছে। সিএসবি অনেকগুলো আছে, যে কোনো একটাতে সেভ করলেই হবে। সিএসবি অনেকগুলো আছে, হ্যাঁ, এই যে ম্যাকিনটোশ, এমএস ডক্স, যে কোনো একটা ফরম্যাটে সেভ করতে পারলেই হবে, সিএসবি লিখলেই হবে, ঠিক আছে। সিএসবি একটা ফাইল ফরম্যাট আর কি। সিএসবিতে আপনি যত ক্যালকুলেশন করবেন, এখানে আমি যেমন ক্যালকুলেশন করব কিছু একটা, হ্যাঁ, এই ক্যালকুলেশনগুলো থেকে যাবে এক্সেস সেলে, কিন্তু সিএসবিতে শুধু ডাটা থাকবে, এরকম ডাটা থাকবে, কোনো ক্যালকুলেশন থাকবে না, ঠিক আছে। তো দেখেন এখন আমি চাইলে এখানে ইমেল অ্যাড্রেসও স্টোর করতে পারি, তাই না। যেমন ধরেন h@gmail.com স্টোর করতে পারবো না, হ্যাঁ, করে আমি লিখে জাস্ট কন্ট্রোল-S দিয়ে সেভ করলেই সেভ হয়ে থাকবে এটা, ঠিক আছে। এটা দিয়ে আপনি দেখতে পারলেন। এবার ফোন নাম্বারের ক্ষেত্রে ধরেন দিলাম 01, এরকম একটা কিছু দিচ্ছি, হ্যাঁ, চলে গেছে না, 11 ডিজিটের মধ্যে আছে, জিরো তো বসতেছে না, রাইট। তো এটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার যেটা করতে হয়, ফরম্যাট সেল আছে, মানে আপনার এই যে ডাটা, এটা ওরা বুঝে নেয় যে এটা একটা ইমেল, বাট এটা যে ফোন নাম্বার এটা ওরা অনেক সময় ধরতে পারে না। তখন আমরা চাইলে ফরম্যাট সেল করতে পারি, ফরম্যাট সেল, হ্যাঁ। এই যে এখানে রাইট ক্লিক করে এটা এটা মানে কি, এই যে এখানে যে আছে এটাকে কি বলে, অ্যাক্টিভ সেল।
এবার আমি যদি ফরম্যাট সেল করি, ফরম্যাট সেল করার পরে আপনার হচ্ছে আপনি এখন যে ফরম্যাটে আছে এই সেলটা, সেটা থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জ করে আপনি যে কোনো ধরনের ফরম্যাটে যেতে পারেন, যে কোনো ধরনের ফরম্যাটে আপনি কি করতে পারেন, যেতে পারেন। কিছু হলে প্রিন্টারে চলে যায়। হুম, আসছে। এবার ফরম্যাট সেলের ক্ষেত্রে আপনারা যেটা করবেন, ওরে আমি তো আমার চশমা দিয়ে কিছুই দিই, যে এটা কোথায় আছে, নাম্বারে আছে, তাই না, জেনারেল আছে, তারপর আবার নাম্বারও করতে পারেন। এই যে নাম্বার দিলে একরকম হবে, কারেন্সি দিলে আবার আরেক রকম হবে, অ্যাকাউন্টিং দিলে একরকম হবে, তাই না। আবার ডেট ফরম্যাটে গেলে ডেট ওয়াইজ দেখাবে। আর আরেকটা হচ্ছে টেক্সট। টেক্সট মানে হচ্ছে আপনি পুরো কাজটাকে অ্যাজ এ টেক্সট আকার, টেক্সট মানে হচ্ছে অ্যালফাবেট আকারে নিয়ে নেয়। এবার অ্যালফাবেট আকারে নিয়ে যাওয়ার পরে আপনি যদি এখানে 0 দিয়ে এন্টার দেন, সামনে যদি একটা 0 দিয়ে এন্টার দেন, তখন এটা অ্যাজ এ নাম্বার হিসেবে নেবে। টেক্সট, অ্যালফাবেট না, ফরম্যাট সেলে গিয়ে টেক্সট দিবেন, টেক্সট। ঠিক আছে, টেক্সট দিলে জিনিসটা চলে আসবে। ওকে, তাহলে আমার এটা গেল। তাহলে ইনসার্ট আমি যদি ফরম্যাট সেল দিই, ফরম্যাট সেলে গিয়ে যদি টেক্সট দিই, তাহলে এটা চলে আসলো। হ্যাঁ, এবার সিরিয়ালের ক্ষেত্রে দেখেন, আপনার এখানে অনেকগুলো সিরিয়াল আছে না। এবার আপনি যদি এটাকে এভাবে টান দেন, খেয়াল করেন, এই যে ফরম্যাট সেল করলাম, একটা সেলকে করছি না, বাকি সবার জন্য যদি করি, তখন কি হবে, আপনি জাস্ট এখানে একটা, এই যে দেখেন একটা চিকন প্লাস সাইন আসছে না, এটা ধরে যদি এভাবে টান দেন, তাহলে সবগুলো সেল ওই ফরম্যাটে চলে যাবে। এবার যার যার যে ফরম্যাট, ফিল সিরিজ না, ফিল ফরম্যাটিং অনলি। দেখেন টান দেওয়ার পরে আপনাকে 3টা দিতে বলছে, আপনি কি কপি করবেন সেলগুলা, মানে এই যে নাম্বারটা দিচ্ছেন এই নাম্বারটাই সবাইকে দিবেন কিনা, তাহলে হচ্ছে কপি সেল। কপি সেল দিলে হচ্ছে সবাই এই নাম্বারটাই পাবে। এরপরে আসে কি, ফিল সিরিজ। ফিল সিরিজ মানে 63, 64, 65 এই আকারে যাবে, একটা একটা করে বাড়ছে, তাই না। আরেকটা হচ্ছে কি, ফিল ফরম্যাটিং অনলি। ফিল ফরম্যাটিং মানে ওই যে ওইটাতে যে ফরম্যাট দিয়ে আসছেন, যে সবগুলো কি হয় ফোন নাম্বার দেওয়ার মতো উপযুক্ত করে তোলো, সেটা শুধু আসবে। এবার আপনি যদি দেন, না না, টেক্সট হচ্ছে এটা বিভিন্ন কাজে টেক্সট ইউজ হয়, তবে এখন আপাতত মোবাইল নাম্বারের জন্য আমরা ফরম্যাট সেলে গিয়ে এই জিনিসটাকে কি করে দেবো, টেক্সট। ঠিক আছে, আচ্ছা, এবার সিরিয়ালে যদি আমি দেই, ধরেন আমি এখানে 1 দিলাম, এরপর 2, এভাবে লিখতে হবে না। হ্যাঁ, আরেকটা কাজ করতে পারেন, আপনি যদি এখানে 1, 2 দেন, তারপরে দুইটাকে যদি সিলেক্ট করে দেন, এই দুটাকে আমি সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করে যদি এভাবে টান দেন, তাহলেই এই জিনিসগুলো সবগুলো চলে আসবে। মানে এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, মানে কি করতেছি, যে আমার যাতে ওরা সিরিয়ালি বসে সেই ব্যবস্থা আমি করতেছি। ওকে, আচ্ছা, এবার এইটুকু হলো। এবার আপনি যদি চান যে এদের সবাইকে একটু হাইলাইট করতে, তাহলে আপনি এই যে একটা একটা করে না, এদের সবাইকে একসাথে ধরলেন,
ধরে এভাবেই হাইলাইট করতে পারবেন। ঠিক আছে, সবাইকে একসাথে হাইলাইট করা যাবে। আবার আপনি যদি চান যে না এই 2-3টা নাম আপনি চাচ্ছেন যে আমার নামগুলো আসুক, এবার অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি বিশাল বিশাল অ্যাড্রেস, এবার যদি আপনার মনে হয় যে এগুলো হচ্ছে সাদা সাদা, তাই না, আর আপনি যদি চান যে না আমি সম্পূর্ণটা একটু হাইলাইট, আরও হাইলাইট চাই, তখন অল বর্ডার দিয়ে দিবেন। ঠিক আছে, অল বর্ডার দেওয়ার কাহিনী হচ্ছে যে একটু কি হলো, বোল্ড হলো, একটু হাইলাইট হলো, হ্যাঁ, বর্ডার পড়লো। এই দাগ তো এমনিতে নর্মালি আসে, আরও বর্ডার হলো। এবার যদি আপনি অ্যালাইনমেন্ট চান, যে কোনো একটা সেলে যদি অ্যালাইনমেন্ট চান, ধরুন আপনি সবগুলো সেলে একটা অ্যালাইনমেন্ট চাচ্ছেন যে সবাই মাঝখানে থাকুক, এটা সবাই মাঝখানে থাকুক, তাহলে মাঝখানে দিলেন। যদি বলেন যে লেফট সাইডে থাকবে তাহলে লেফট সাইডে, আপনি যদি বলেন যে না উপরে থাকবে তাহলে উপরে, নিচে, পাশে, এই সেই যেভাবে করার সেভাবে আপনি করতে পারবেন। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন কিছু কাজ করে এইভাবে সেভ দিয়ে দিবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিবেন। কেন? কারণ যাতে করে আমার সেভ থাকে ডাটাগুলা। হ্যাঁ, এবার দেখেন আমি যদি বলি যে ওরে আমি ধরেন 500 টাকা দিলাম, তারপর বাকি সবাইকে ধরেন 400-500 এরকম করে দিলাম, সবাই 500 দিই, এই 500, হ্যাঁ, তো এই একজনকে 300 করে দেই এবং এরে 200 করে দেই, এরকম করে দিলাম। হ্যাঁ, না এমনিতে জাস্ট দেখানোর জন্য দিচ্ছি আর কি, কোনো ইস্যুস নাই আর কি। তো দিলেন। এবার আপনি যদি বলেন যে এখানে কতগুলো এন্ট্রি পড়ছে, কতগুলো এন্ট্রি পড়ছে সেটাকে যদি আপনি দেখতে চান, দেখেন আপনি, আমি এমনিও বুঝতেছি যে 7টা এন্ট্রি পড়ছে, তাই না, সিরিয়াল। যদি সিরিয়াল না থাকে সেক্ষেত্রে আপনি যদি এভাবে সিলেক্ট করে দেন যে এই কয়টা সেল, তখন দেখেন কত বলতেছে, কাউন্ট 7, মানে 7 জনকে দেখা গেল। হ্যাঁ, আচ্ছা, এবার আপনি যদি বলেন যে এই যে এটা করলো, এটা কি যোগ করছে, কোনো কিছু যোগ তো করে নাই, জাস্ট কতজন আছে তার একটা কাউন্ট করছে, তাই না। আর আবার এখানে যদি হয়, এটা যদি আপনি ধরেন এভাবে, তাহলে এটা কাউন্টও করতেছে আবার যোগও করতেছে। ঠিক আছে, কাউন্ট আর যোগ করার মধ্যে পার্থক্য হচ্ছে কি, কাউন্ট করা মানে কাউন্ট করলো, আর অ্যামাউন্ট যোগ করা মানে হচ্ছে যে কতগুলো সংখ্যা সে যোগ করলো। ঠিক আছে, তো এটা বাই ডিফল্ট তারা করতেছে, তার মানে তাদের এখানে কোনো একটা ফাংশনালিটি আছে যার মাধ্যমে তারা এগুলা করতেছে। এবার আমি যদি বলি যে না আমি নিজে নিজে কাউন্ট করব, যে আমি হাসিনা, খালেদা আর ইউনুসের যে অ্যামাউন্টটা আছে, আসেন আসেন আসেন, আপনার প্রত্যর্পণ হলো আমাদের ক্লাসে। তো এদের যখন আপনি যোগ করবেন, আপনি যখন এই 5টা সংখ্যাকে বা 2টা সংখ্যাকে যোগ করবেন, তখন আপনার যেটা হবে যে আপনি সমস্ত কিছুকে যোগ করলেন। কিভাবে করলেন আমি বললাম, যে তখন আমরা যে কাজটা করব, যোগ করে কোথায় দেখব, ধরেন আমি এখানে ওদের সামেশন দেখব, বা এখানে দেখবো, যে নিচেই দেখি, হ্যাঁ নিচে দেখি, এই ঘরটায় আমি ওদের কি দেখব, টোটাল দেখব। ঠিক আছে, তো টোটাল যখন আমি দেখব, এই সংখ্যাগুলোর যোগ যখন আমি দেখব, তখন আমি দুইভাবে দেখতে পারি। এদেরকে কি করতে পারি, যে আমি বলতে পারি যে ইজ ইকুয়াল টু, যে কোনো এক্সেলে কোনো একটা ফর্মুলা বা ফাংশন লেখার জন্য আপনাকে প্রথমত যেই সেলে আপনি আউটপুট দেখতে যাচ্ছেন সেই সেলে কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে এই যে দেখেন আমার কার্সর, আপনি যদি এখানে গিয়ে ক্লিক করলেন, ঠিক আছে, তারপরে ইকুয়াল সাইন দিলেন, ইকুয়াল সাইন দিতে হয়, ইকুয়াল সাইন দিলে ও বুঝে যে আপনি কাউকে কাউকে কি করবেন, যোগ করবেন বা ফাংশন ইউজ করবেন। আপনি যদি এমনি লিখে দেন যে এটা কত, এফ সেল, তাই না, তাহলে আমি কি বলছি, 3 জন মানুষ, কার কার, হাসিনা, খালেদা আর ইউনুস, এদের সংখ্যাগুলো আমি যোগ করব। তাহলে কি করলাম, F1
প্লাস F2 প্লাস F3 করে দিলাম। হলো যোগ হলো? হয় নাই। কেন হলো না? কারণ এদের কোনো মানে এটা বুঝতেছে যে যোগ হয়েছে, বাট এদের কোনো আউটপুট দেখাতে পারছে না। এই জন্য সামনে কি করতে হয়, একটা ইকুয়াল সাইন দিয়ে F1 প্লাস F2 প্লাস F3 যোগ করে নিতে হবে। ঠিক আছে? কেন আসলো না বলেন তো? F1 2 3 এখানে কি আমার কোনো ডাটা আছে? নাই। আমার ডাটা কোথায় আছে? F6 7। তাহলে আমরা কি করতে হবে? F6 প্লাস F7 প্লাস F8। ঠিক আছে? অর্থাৎ যেই সেলে আপনার ডাটা আছে তাকে আপনাকে কি করতে হবে? যোগ করতে হবে। ঠিক আছে? এখন এটা আমরা যোগ করলাম। কিভাবে যোগ করলাম? প্লাস সাইন দিয়ে। এটাকে আমরা বলি, এই যে দেখেন এই জায়গাটাকে বলা হয় ফর্মুলা বার। এক্সেলে ফর্মুলা বারের কাজ কি? আপনি কোনো একটা ফর্মুলা লিখবেন, সেই ফর্মুলাকে এখানেও লিখতেছেন, বাট এখানে সে সেটা শো করবে। যে কোনো কাজ আমরা যখন করব আমরা এভাবে ফর্মুলা ওয়াইজ করতে পারবো। ঠিক আছে? তাহলে কি শুধু যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না, যোগও করা যায়। এবার আপনি যদি বলেন যে না, তিনটা সংখ্যার যোগ হবে, তারপরে তিনটা সংখ্যার বিয়োগ হবে, তারপরে আবার ভাগ হবে, করতে পারি না? তাহলে কি করব? এখানে সবকিছু দেখবো। হ্যাঁ, তাহলে আমি কি করলাম? আমার ইকুয়াল তিনটা সংখ্যার যোগ F কততে আছে? 6 প্লাস, আমি এটা দেখব তাহলে তাড়াতাড়ি হবে। প্লাস F হয়ে গেল। প্লাস সাইন কি কাজ করে না? নাম লোক তো অন আছে। তাই দেখেন, পরীক্ষার আগে করলে কেমন হবে? F7 F6 F7 প্লাস F8, তাই না? তাহলে গেল। এরপরে আমরা যদি চাই, আমরা কি করি? এমনিতে যোগ বিয়োগ যখন করি আমরা এই যে তিনটা সংখ্যাকে যোগ করছি, তাহলে একটা ব্র্যাকেট দিয়ে দিই না? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এটাকে কি বলে? ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে? তারপরে মাইনাস ধরেন F8 না F9, ওকে দিলাম। এরপরে বললাম যে এই তিনটা সংখ্যা যোগ করে বিয়োগ করলাম, বিয়োগ করে পরে এবার ভাগ করো, তাই না? করা যাবে না? তাহলে কি করলাম? ইনটু F10, ওকে। এরপরে আবার এই তিনটা সংখ্যাকে ভাগ করে গুণটুন করে আবার ভাগ করো, করতে পারি না? দেখেন যতবার আমি ব্র্যাকেট দিচ্ছি এক একটা কিন্তু এক এক কালার পড়তেছে, খেয়াল করতেছেন? আর বড় করার সুযোগ নাই। ধন্য আপনারা আসলেন আমাদের ক্লাসে। 20 জনের মতো। আচ্ছা তাহলে দেখেন এই যে রেড কালার দেখতে পাচ্ছেন, সব রেড কালার, মানে একে এই এর ফাংশনালিটি ডিপেন্ড করতেছে এর উপরে, তারপরে এর ফাংশনালিটি ডিপেন্ড করতেছে কার উপরে? এর উপরে। এখন এই যে F10 দিছি, দেখেন তো তার সাথে কি কোনো বিয়োগ যোগ মিলতেছে? কারণ এখানে কোনো ব্র্যাকেট দেইনি। যখনই আপনি কোনো একটা ব্র্যাকেট দিবেন, সাপোজ ধরেন ব্র্যাকেট দিলেন, হ্যাঁ, তখনই ও আপনাকে কালারিং করে বুঝিয়ে দিবে যে তোমার এই ব্র্যাকেটের শুরু এই ব্র্যাকেটের
শেষ, আবার এই ব্র্যাকেটের শুরু, এই ব্র্যাকেটের শেষ, ঠিক আছে, আবার এই ব্র্যাকেটের শুরু, এই ব্র্যাকেটের শেষ। এই যে দেখেন এখানে একটা ব্র্যাকেট বেশি আছে, এই যে এটা বেশি আছে, রাইট? দরকার নেই, আমি এই ব্র্যাকেট রাখবো না, এই দিলাম। এবার দেখেন আউলা জলা কি আসছে, হ্যাঁ গুণ আর ভাগ এমনি নর্মাল স্ল্যাশ। এই যে দেখাচ্ছি, ধরেন এই যে এই সংখ্যাটা না, এই সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করবেন, তাহলে কি লিখতে হবে? ইকুয়াল এই সেল। এই যে এইভাবে যদি আপনার সেল দেখতে হবে না, আপনি এই সেলকে ক্লিক করলেন, তার মানে এই সেলকে চুজ করলো, ডিভাইডেড বাই 10। বুঝতে পারছেন? তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ সবই করা যেতে পারে। আবার কি করা যেতে পারে? আলাদা আলাদা করেও যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন। এবার ধরেন আমি চাচ্ছি যে এই যতগুলো সংখ্যা আছে, এই সংখ্যাগুলোর যোগ আমরা কিভাবে লিখতে পারি? এখানে যতগুলো অ্যামাউন্ট আছে সবার যোগ আমরা কিভাবে লিখতে পারি? শুরু করতে পারি এভাবে যে ইজ ইকুয়াল টু এফ, যেই ঘর থেকে আসে, আপনাকে এত কিছু করা লাগবে না। আপনি এই যে সেলকে চুজ করেন, প্লাস সাইন দেন, এটা প্লাস সাইন, এটা প্লাস সাইন, এটা প্লাস সাইন, এটা প্লাস, এটা প্লাস দিলেন, সবাইকে নিয়ে আসলাম। হ্যাঁ বলতেছি তো, আগেটা দেখেন না। তাহলে এটা হচ্ছে আপনার কি করলেন, সবাইকে যোগ করলেন, হ্যাঁ একটা একটা করে আপনি যোগ করলেন, এটাকে বলা হয় ফর্মুলা। ঠিক আছে, এইটুকুকে বলা হয় ফর্মুলা। আর আপনি যদি বলেন যে না আমি এত ফর্মুলা ইউজ করব না, আমি ম্যানুয়ালি করব না, আমি কোনো একটা কিছু ডাইনামিক ওয়েতে করব, আমি জাস্ট একটা ফাংশন কল করব। ফাংশন ফর্মুলা হচ্ছে কি, যে আপনি কোনো একটা কিছু লিখলেন, কিভাবে লিখলেন? আপনি এই যে এদেরকে যোগ করার জিনিসগুলো লিখলেন, এটাকে যোগ করো, এটাকে যোগ করো, সেটাই হচ্ছে ফর্মুলা। আর ফাংশন হচ্ছে কি? ফাংশন হলো আপনি ধরেন বললেন যে সাম এত, সাম এত ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু সাম। সাম ফাংশনটা মানে কি? যোগ করবে, যোগ, এসইউএম সাম। সাম মানে হচ্ছে এরা সবাইকে যোগ করবে। কিভাবে যোগ করবে? আপনি বলে দিতে পারেন যে সামের যে স্ট্রাকচারটা হচ্ছে এখানে, স্ট্রাকচার মানে কি? প্রত্যেকটা ফাংশনের একটা স্ট্রাকচার আছে। অনেক সময় স্ট্রাকচার, হ্যাঁ গঠন, জি, প্রত্যেকটা ফাংশনের একটা স্ট্রাকচার আছে, যেটা আপনাকে অনেক সময় জানতে চায় যে তুমি যে এই ফাংশনটা ইউজ করতেছো, ক্রমাগত ইউজ করতেছো, এই ফাংশনের স্ট্রাকচার কি? তার সাম ফাংশনের স্ট্রাকচার কি? নাম্বার 1 কমা নাম্বার 2, মানে আপনি কাকে কাকে যোগ করবেন তাকে চিনে দিবেন। আমরা কেন নাম্বার যোগ করতেছি না? আমরা তো বলতে পারতাম যে 500 কমা 500 500 500 যোগ করতে পারি, তাই না? কিন্তু আমরা কি করতেছি, 500 যাকে কন্টেইন করতেছে, যে 500 ভিতর ঢুকে আছে, তার সেলকে চিনে দিচ্ছি। 500 নাম্বারটা না দিয়ে কি করতেছি, এই সেলে যার সংখ্যা আছে সেটাকে দিয়ে দিচ্ছি। কেন এটা করি? চেঞ্জ হতে পারে। হাসিনা প্রথমে 500 পাইছে, এরপরে হাসিনা 600 পেতে পারে, হাসিনা 800 পেতে পারে, পাইতে পারে না? তাহলে সেভাবে আমার চলে আসবে। তাহলে কমা দিয়ে আমি নাম্বার 1 নাম্বার 2 এভাবে ধরেন আমি তিনটা এটা দিলাম, কমা দিলাম, একটা দেওয়ার পরে দেখেন এখন মানে এখানে আছে, তারপরে কমা দিলেন, কমা দেওয়ার পরে ও আরেকটা সেল ধরার জন্য কি করতেছে, বসে আছে, এই যে আরেকটা সেল ধরলো, তারপরে আবার কমা দিলেন, আরেকটা সেল ধরার জন্য বসে আছে। ঠিক আছে, এরপরে একটা ফাংশনের স্ট্রাকচার কি, আপনি ফাংশনের শুরু, ফাংশনের নেম, নেমের পরে ফাংশনের শুরুতে একটা ব্র্যাকেট, শেষে একটা ব্র্যাকেট দিতে হবে। অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট আপনি যে শুরু করলেন তার আবার শেষ করতে হবে। ঠিক আছে, তাহলে যার যারকে যোগ করাইছেন সেটা হচ্ছে, তাহলে ফাংশনের স্ট্রাকচারটা কি? ফাংশন হচ্ছে যে কোনো ফাংশন হতে পারে। যেমন ধরেন ফাংশনের স্ট্রাকচার এরকম হতে পারে, আমরা যা যা শিখবো, যেমন ধরেন সাম,
একটা ফাংশন ফার্স্ট স্ট্রাকচার কি সাম তারপরে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দ্যাট এই পুরোটা নিয়ে আপনার একটা ফাংশন করতে আপনাকে যদি বলা আপনি এই পর্যন্ত যত ফাংশন শিখছেন তার নাম লিখেন তখন আপনি শুধু এইভাবে লিখে দিন সাম নো সাম ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ সাম বড় হাতেরও লিখতে পারেন এভাবেও লিখতে পারেন ছোট হাতেরও লিখতে পারেন হ্যাঁ আবার এভাবেও পসিবল লিখতে পারেন SUM সাম সব ক্যাপিটালেও লিখতে পারেন ডাজন্ট ম্যাটার এটা লিখলেও কাজ করবে এটা লিখলেও কাজ করবে এবার সামের সাথে বন্ধু হয়ে আছে সাম ইফ ঠিক আছে সাম ইফ সাম যদি সব যোগ করে সাম ইফ কি করবে কি অবস্থা জানেন ভালো কথা না জানলে কথা বলেন কেন সাম যদি যোগ করে তাহলে সাম ইফ বিয়োগ করবে হাউ পসিবল কোন একটা কন্ডিশনের উপরে ও যোগ করবে ঠিকই বাট কোন একটা কন্ডিশনের উপরে যোগ করবে ঠিক আছে কন্ডিশন মানে কি যে কিন্তু আছে কোন একটা কিন্তুর উপর যোগ করবে কেমন হতে পারে যদি বলি যে আপনার এখানে মেল এবং ফিমেল উভয় স্টুডেন্টই আছে এখন মেল স্টুডেন্টদের যোগ বের করবে সেটা হচ্ছে সাম ইফ দিয়ে করবে ঠিক আছে এবার তার সাম যখন আছে অ্যাভারেজও আছে বিয়োগের জন্য কোনো ফাংশন নাই এটা মনে রাখেন কি জানি চম্পা হ্যাঁ বিয়োগের জন্য কোনো ফাংশন নাই এভারেজ আছে এভারেজ AVERAG এভারেজ কি করে মারিয়া বলেন এভারেজ কি করে কার গড় করবে হ্যাঁ আর এভারেজ ইফ কোনো একটা শব্দ উপরে করে ঠিক আছে এরপর ধরেন গেল এবার কাউন্ট একটা ফাংশন আছে যোগ করে যে কতগুলো সংখ্যা আছে কাউন্ট করবে এবার কাউন্ট ইফ সেম কোনো একটা শর্তের উপরে কাউন্ট করে দিবে কাউন্ট এ ইয়েস কাউন্ট এ আর কাউন্টের কাজ কি তাই না দাঁড়ান আসতেছি এখানেই আসি পরেই দেই গেল তাহলে ম্যাক্স কি করবে আচ্ছা কাউন্ট এটা মনে রাখেন আবার মনে করেন ও যখন আবার এক্সেলে যাব ম্যাক্স আছে আবার কি আছে মিন ম্যাক্স কি করবে জান্নাতুল ফেরদৌস মিন কি করবে বলেন তো মিন ফাংশনের কাজ কি হবে হ্যাঁ ম্যাক্স যদি যোগ ম্যাক্সিমাম সংখ্যাকে বের করে মিন হচ্ছে মিন মানে মিনিমাম সংখ্যাকে বের করবে সুবর্ণার কানে আবারও হেডফোন আল্লাহ আপনাদেরকে লম্বা বানাইছে চেহারা ভালো দিচ্ছে ঠিক আছে কিন্তু লজ্জা দেয় নাই ঠিক আছে ম্যাক্স মিন ঠিক আছে বুঝতে পারছেন এরপরে যদি হয় আর কি আছে ম্যাক্স মিন এভারেজ এই কয়টা ফাংশন আমরা আপাতত শিখবো পরবর্তীতে যা লাগে আরো শিখবো তাহলে এগুলো হচ্ছে কাউন্ট হচ্ছে গণনা করা আর কি যে আপনার এখানে যেমন একটু আগে আমি কাউন্ট করলাম কতজন আছে 17 জন আছে 15 জন আছে 20 জন আছে এটাই কতজনের ডাটা এন্ট্রি হয়েছে এটাই অ্যাকচুয়ালি তারা ইয়ে করে তাহলে এগুলোকে আমরা বলতেছি কি ফাংশনস হ্যাঁ না 50 বছর আরেকটা হচ্ছে ইফ ফাংশন ও এটা ভালো কথা মনে করছি ইফ 50 বছরে নিচে উপরে যে এটা হচ্ছে ইফ ফাংশন দিয়ে যে কতটুক যদির উপর যে যদি এর বয়স 50-এর উপরে হয় তাহলে কি করবা 50-এর নিচে যদি হয় সেক্ষেত্রে কি করবা ঠিক আছে এবার এইটুকুর পরে আমি যদি যাই যে
এগুলো হলো আমার ফাংশন। হ্যাঁ, আর এবার তাহলে ফর্মুলা কি ম্যাডাম? আমি বলছি যে যোগ করাটাকেই ফর্মুলা বলতেছে, বিয়োগ করাকেও যে যোগ করে বিয়োগ করে ভাগ করলাম। এবার আমি যদি এটা বলি যে ফর্মুলা হলো, ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে, যেমন ধরেন আপনি সাম সাম লিখলাম A2 A1 সেল কমা A2 সেল কমা A3 সেল। হ্যাঁ, এভাবে একটা লিখতে পারি না সাম? একটু আগে তো লিখলাম। আবার এটাকে আপনি এভাবে লিখতে পারেন সাম, না এটা ভাগ না, এটা আমি বলতেছি যে অর অর, এভাবেও লিখতে পারেন। হ্যাঁ, মানে সাম বড় হাতেরও লেখা যায় বা সাম ছোট হাতেরও লেখা যায়, এটা বুঝাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি এটাও লিখতে পারেন, অথবা আপনি এভাবেও সামকে লিখতে পারেন যে এই সেল থেকে A1 থেকে A3, মাঝখানে একটা কোলন দিয়ে A1 থেকে A3, এখানে A1 A2 A2 ভেঙে ভেঙে লিখছি, আর এখানে আমি বললাম যে A1 থেকে A5, এর মধ্যে যত সংখ্যা আছে সবাইকে যোগ করে দাও। এটাকে বলা হচ্ছে কোলন। কোলন কোলন চিনেন তো? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে, এটা লিখলাম। হ্যাঁ, দুইটা কিন্তু সেম মিনিংই করে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যদি বলি তাহলে সাম ডিভাইডেড বাই, একটু আগে যেটা বললাম যে পাঁচটা সংখ্যার গড়, তাহলে ডিভাইডেড বাই 5, এই যে একটা ফাংশন ইউজ করলেন, ডিভাইডেড বাই 5 করলেন, তাহলে এটা হয়ে গেল একটা ফর্মুলা। ফাংশন নিয়েও কিন্তু ফর্মুলা করা যায়। ফর্মুলা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি যদি আপনি বলেন, ফর্মুলা হচ্ছে আমরা নিজেরা যেই মানে গাণিতিক ক্যালকুলেশনগুলো লিখি সেটাই হচ্ছে ফর্মুলা। আর ফাংশন হচ্ছে বাই ডিফল্ট এখানে তারা প্রোগ্রামিং করে সেট করে রাখছে, আমরা জাস্ট ফাংশনটা কি করি, কল করি বা ইউজ করি, ঠিক আছে? আমরা ফাংশনটা ওরা সব কিছু করে রাখছে। আমি যদি বলি ইজ ইকুয়াল টু সাম এই সেলগুলো, রাইট, এই যে, তারপরে ডিভাইডেড বাই 2, বা কত 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 কটা আছে, 1 2 3 4 5 6 7টা, 7টা না, ডিভাইডেড বাই 7, তাহলে যেটা আসলো এটা ফর্মুলা লিখলাম, বললাম একটু আগে। আর আমি যদি জাস্ট এভাবে লিখি ইজ ইকুয়াল টু এভারেজ, দেখেন সাজেশনে আসে এভারেজ, ঠিক আছে? এভারেজ, এবার আমি যদি বলি এই, তাহলে সেম সেম জিনিসই আসলো না? একটা হচ্ছে কি যে আমি একটা ফাংশন কল করে ফেললাম, আর একটা হচ্ছে আমি ম্যানুয়ালি জিনিসটা কাজটা করলাম। কিছু ফাংশন ইউজ করেও এমন না যে ফর্মুলাতে কোনো ফাংশন থাকতে পারবে না। ফর্মুলাতে আপনি অর্থাৎ গাণিতিকভাবে ম্যানুয়ালি বা আপনি নিজে যদি কোনো গাণিতিক ক্যালকুলেশন লিখেন তাহলে সেটাই হচ্ছে ফর্মুলা। আর ফাংশন হচ্ছে কোনো একটা ফাংশন আছে ইনবিল্ট বলা হয় এটাকে, ইনবিল্ট এক্সেলের ইনবিল্ট ফাংশন বা ইনবিল্ট কিছু ক্যালকুলেশন, যেখানে আপনি জাস্ট সেল অ্যাড্রেসগুলো চিনিয়ে দিলেই আপনাকে সে কী দিয়ে দিবে, ফাংশন আর ফর্মুলার মধ্যে পার্থক্য দিয়ে দিবে। ওকে, এবার যেটা আমি আর একটু দেখতে চাচ্ছি সেটা হলো সেটা গেল। এবার আমরা যদি আরেকটা বিষয় দেখি, কাউন্ট। কাউন্ট মানে কি? ধরেন এখানে কাউন্ট তো গণনা করবে, কাউন্ট যদি আমি বলি ইজ ইকুয়াল টু কাউন্ট, খেয়াল করেন ইজ ইকুয়াল টু কাউন্ট, বললাম যে এই যে
খালেদার যে নামটা এটাকে সিলেক্ট করলাম, তারপরে যে কোনো ফাংশনকে কল করলাম, দেখাচ্ছে কি 0 0 দেখাচ্ছে। হ্যাঁ, কেন 0 দেখাচ্ছে? একটা হলো, আর একটা হচ্ছে ইজ ইকুয়াল টু কাউন্ট এ। এবার যদি আমি একই সেলকে বলি যে এটার আউটপুট দেখাও, বলতেছে 1। কাউন্ট ফাংশনটা হচ্ছে নিউমেরিক সংখ্যা নিয়ে কাজ করে। হ্যাঁ, খালেদা মানে একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড আছে। নো নো নো, কাউন্ট হচ্ছে আপনার কাউন্ট ফাংশনটা যত নিউমেরিক সংখ্যা আছে, যদি ধরেন এই খালেদার ফোন নাম্বারটা নিয়ে আমি যদি কাজ করতে চাই, তখন কাউন্ট কি করবে, বলে দিবে যে এখানে 11টা ডিজিট আছে। ওই কি করলো, টেক্সট, তো এটা টেক্সট করা আছে, টেক্সট মানে অ্যালফাবেট হিসেবে দিছে। এটাকে ফরম্যাট সেলে গিয়ে নিউমেরিক, কাউন্ট অলওয়েজ নিউমেরিক ফাংশন নিয়ে কাজ করে, ঠিক আছে? যেমন নো নো, আরে বোকা রে বোকা, আমি শিওর এই ক্লাসে একটা মেয়েও মানে এক্সেলে পাস করবে কিনা আমার সন্দেহ আছে। কাউন্টের কাজ হচ্ছে নিউমেরিক সংখ্যা নিয়ে কাজ করবে, নিউমেরিক সংখ্যা। নিউমেরিক মানে কি বলেন? এই জানা তো ফেলতোস, নিউমেরিক মানে কি? নিউমেরিক বলতে কি বুঝেন? নাম্বারকে বুঝায় নিউমেরিক। এই আপনারা কি জীবনে ম্যাথ পড়েন নাই? নিউমেরিক কি? নাম্বার। হ্যাঁ করে তাকিয়ে থাকেন, নিউমেরিক। আন্তাজি বলেন, যাও চম্পা আন্তাজি আন্তাজি বলে, আপনারা সবাই হাসেন। আন্তাজি তাও তো ট্রাই করতেছে একটা কিছু বলার, তাই না? না হোক, বলতেছে তো, ঠিক আছে? আপনাদের মতো হাত হয়ে তাকায় থাকে না। নিউমেরিক মানে হচ্ছে নাম্বার। আর আমি এতক্ষণ ধরে নিউমেরিক নিয়ে বলতেছি, আপনারা যদি না বুঝেন তো জিজ্ঞাসা তো করবেন যে ম্যাডাম নিউমেরিক বলতে কি বুঝাচ্ছেন? নিউমেরিক সংখ্যা হচ্ছে নাম্বার, সংখ্যা মানেই তো নাম্বার। আর আপনার অ্যালফাবেট কি? অ্যালফাবেট মানে এ বি সি ডি বা টেক্সট, বর্ণমালা, ঠিক আছে? টেক্সট। এখন কাউন্ট ফাংশনটা হচ্ছে ও শুধুমাত্র নাম্বার নিয়ে কাজ করবে, নাম্বার নিয়ে কাজ করবে, যে কোনো নাম্বার নিয়ে কাজ করবে, কোনো অ্যালফাবেট নিয়ে ও কাজ করতে পারবে না, ঠিক আছে? কোনটা? হাসিনা কাউন্ট এ তে দিলেও কাউন্ট এ করে ও বলে দিবে যে কাউন্ট এ তে বললে সে কি বলে দিবে যে এখানে, যেমন ধরেন আমি বলি যে কাউন্ট এ, কাউন্ট এ ফাংশনটা বললাম, এবার আমি বললাম যে এখানে কয়টা সংখ্যা মানে কি আছে, কাউন্ট এ দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। আমার উদ্দেশ্য কি, বি সেলে কয়টা ওয়ার্ড পড়ছে, তাহলে সে কি করবে, বলবে 7টা ওয়ার্ড পড়ছে। কেন ওয়ার্ড পড়ছে বললো? কারণ কাউন্ট এ ফাংশনটা সে অ্যালফাবেটকেও চুজ করতে পারে, আবার নিউমেরিক সংখ্যাকেও যদি আপনি দেখতে চান যে এই সিরিয়ালে কয়টা সিরিয়াল পড়ছে, ইজ ইকুয়াল টু কাউন্ট এ দিলেন, তারপর চিহ্ন দিলেন, এই কি করলাম, দিচ্ছি, কি বলতেছে 7টা, ও আইদার নাম্বার অথবা কি টেক্সট দুটা নিয়েই কাজ করে, ঠিক আছে? তাহলে কাউন্ট এর কাজটা কি, আইদার নাম্বার অথবা টেক্সট দুইটা নিয়েই সে
আইদার মানে আবার কি বুঝাচ্ছি বলেন? আগে ইংলিশ পড়ে আনি নাকি, তারপরে ম্যাথ পড়ান? আপনার স্প্রেডশিট হচ্ছে পুরাই ম্যাথ। আপনাকে ম্যাথ যদি ভালো পারেন তাহলে এক্সেল ভালো। সেটা তো আমি না বোঝার কথা না এতদিনে, ঠিক আছে? আমি ভয় পাচ্ছিলাম যে আপনাদেরকে এক্সেল কেমনে পড়াবো। ওয়ার্ড আর পাওয়ার পয়েন্টই, হ্যাঁ, আমি যখন এখানে জয়েন করি তখন মানে যে আমাকে আর কি রেফার করছে মানে নোমান স্যার আর কি, নাম্বার নিয়ে কাজ করে। আর কাউন্ট এ তার অ্যাক্টিভিটিস হচ্ছে সে টেক্সট এবং নিউমেরিক দুইটা নিয়েই কাজ করবে। আর কাউন্ট ইফ আরেকটু জটিল বিষয়, যদি কাউন্ট ইফ আরেকটু জটিল বিষয়। এবার আপনি যদি বলেন যে আমার এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার লেন্থ কত, যদি দেখতে চান এই সংখ্যাটার লেন্থ কত, তাহলে বুঝতেই পারতেছেন লেন্থ জিজ্ঞাসা করতে চাচ্ছি, তাহলে কি করব? লেন্থ ফাংশন ইউজ করব। এলিয়েন লেন্থ দেখতে চাচ্ছি যে এই ফাংশনটা কত লেন্থের, বা এই সেলে যে সংখ্যাটা আছে সেটা কত, 11। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে লেন হলো এটা, ঠিক আছে। আর গেল, লেন গেল। এরপর এখানে যদি আসেন লেন এই 6, কোনটার 6 বলেন তো? এই যে আমি যাকে ধরছি B6, আমি যদি বলি যে B9 তাহলে ওই অনুযায়ী সে আমাকে দেখাবে যে B9, তাহলে সে আমাকে ওই অনুযায়ী আউটপুট দেখাবে। এটাকে আমি বলি হচ্ছে কি আউটপুট, আর এটা হচ্ছে আমার কি বার? ফর্মুলা বার। তাহলে এটা গেল। এরপরে আমি যদি ওভারঅল আরেকটু কিছু দেখি, তাহলে এগুলো হচ্ছে সবই কাজ করলাম কি হোম ট্যাবে। এবার ইনসার্ট ট্যাবে গেলে আপনারা কি করতে পারবেন? ইনসার্ট ট্যাবে গেলে আমরা এখানে চার্ট ইউজ করতে পারবো, আমরা ছবি ইউজ করতে পারবো। যদি আপনি চান যে হ্যাঁ, কোথায় ইফেক্ট? ইফ ইফ আসবো আমাদের প্রতিদিনই ইফ নিয়ে কাজ আছে, সমস্যা নেই। তাহলে এটা গেল আমার কি একটা ছবি আমি ইনসার্ট করতে পারলাম। আমি যদি বলি যে না ছবি ইনসার্ট করলাম, একইভাবে ছবিকে যেমন আমরা ওয়ার্ডে ইনসার্ট করছি, যেমন আমরা পাওয়ার পয়েন্ট ইনসার্ট করছি, ঠিক আছে, সেরকম আমরা এখানেও ইউজ করতে পারবো। এরপর আপনি চাইলে যদি চান যে আমি এই দুইটা জিনিসের চার্ট দেখতে চাচ্ছি, ঠিক আছে, এই দুটো জিনিসের চার্ট দেখতে চাচ্ছি, ধরেন এইটুকু চার্ট দেখতে চাচ্ছি, হ্যাঁ অতটুকু গেলাম না, অনেক বেশি হয়ে যাবে। আপনি চাইলে যে কোনো একটা চার্টও তৈরি করে দিতে পারেন। কেন চার্টটা আসলো না? হ্যাঁ ডেটা আছে, ডেটাটা ধরতে পারি নাই আমি ঠিক মতো, দাঁড়ান দেখাই। অনেক সময় আপনারা চার্ট ইউজ করেন, চার্ট ইউজ করার জন্য কার উপর চার্ট করবেন তাকে তো দেখাইতে হবে। আমি যে ধরলাম এই যে এইটুকু অংশের উপরে কি করো, চার্ট দেখাও, তাহলে সে একটা চার্ট দেখাবে। আসে নাই, কেন আসে নাই? অন্য একটা চার্ট দেই, আসতেছে না। কেন? কারণ এই যে সংখ্যাটা এগুলো তারা ধরতে পারতেছে না। আপনি যদি এখানে হাসিনা টাসিনাকে এখানে নিয়ে আসি তাহলে আসবে। উল্টা হয়ে গেছে, সরি সরি সরি। ধরেন এখানে ইমেল রাখলাম না, অ্যামাউন্টগুলো এখানে রাখতেছে, হ্যাঁ ইমেলটা পরে অন্য জায়গায় রাখি, এখানে অ্যামাউন্টগুলো নিয়ে আসতেছে। কিভাবে আনবো? এই যে কপি, এই যে সেলটা ধরলাম, কপি করলাম, পেস্ট, পেস্ট ভ্যালুস, পেস্ট ভ্যালুস, ভ্যালু মানে ভ্যালুগুলো দিলাম। এবার আমি বললাম যে তুমি একটা চার্ট দেখায় দাও, ও একটা চার্ট আপনাকে দেখায় দেবে, ঠিক আছে। চার্টটা এরকম হলো,
কখনো বলে লাইন চার্ট দাও, কখনো বলে পাই চার্ট দাও, কখনো বলে যে কলাম চার্ট দাও। হ্যাঁ, সব চার্টই আসবে। বিষয়টা হচ্ছে তখন কি ছিল, এই যে সংখ্যাটা নামের আগে ছিল, যার কারণে ও দিতে পারতেছিল না যে কার উপর চার্ট তৈরি করবো। হ্যাঁ, এই যে কোনো চার্ট আপনি চাইলে তৈরি করতে পারেন। ওকে, এরপরে গেল চার্ট ইনসার্টে আর কি কি দেওয়া যায়। চার্ট দেওয়া যায়, পিভট টেবিল একটা আছে। পিভট টেবিলে জিজ্ঞাসা করে যে টেবিলের রেঞ্জ কি কি হতে পারে। পিভট টেবিল হচ্ছে একটা টেবিল, যে এই যে টেবিলটা আছে এটা একটা মেইন টেবিল, এখান থেকে আপনি শর্টেজ কিছু দেখতে চাচ্ছেন। শর্ট মানে কি, নেম আর অ্যামাউন্ট ফিল্ডটা দেখতে চাচ্ছেন, ফোন ইমেল অ্যাড্রেস এগুলো নিয়ে আপনি কনসার্ন না, তখন পিভট টেবিল থেকে আপনি আস্তে আস্তে, এটা আমি একটু পরে দেখাবো। হ্যাঁ, পিভট টেবিল একদম লাস্টে যখন ফিনিশিং করব তখন। পিভট টেবিল নিয়ে এই মুহূর্তে আমাদের কোনো কাজ নাই, ঠিক আছে, এই কারণে আমি পিভট টেবিল নিয়ে এই মুহূর্তেই কোনো কিছু দেখাচ্ছি না। তবে পিভট টেবিল নিয়ে আপনাদের প্রশ্ন আসে যে পিভট টেবিলে কি কি জিনিস ইনসার্ট করা যায়, আপনারা হয়তো বা পাইছেন এটা, যাই হোক না পাইলে পরবর্তীতে পাবো। এবার সিম্বল চাইলে সিম্বল অ্যাড করতে পারবো, মানে অনেকটা ওয়ার্ড এবং এক্সেলের সাথে অনেকটাই কি আছে, মিল আছে। আচ্ছা, এরপরে আমাদের বেশি লাগবে কি, ড্রতে নাই, পেজ লেআউটে ওরিয়েন্টেশন পোর্ট্রেট আগের মতোই দিতে পারি না। আচ্ছা, এবার ফর্মুলাস, এই যে কি কি ফর্মুলাস আমরা ইউজ করতে পারি এগুলো আমরা জানি। এরপরে আমরা ডাটা, এই ডাটা টেবিলটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। ডাটাতে কি বলে, ডাটাটা ডাটা ভ্যালি, এই যে ডাটা ট্যাব, এটা কি হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ড্র ট্যাব, পেজ লেআউট ট্যাব, আর একটা ট্যাব ফর্মুলাস, মানে যত ফর্মুলা ফাংশন আছে সব কার্যবলী এখানে আছে। এবার ডাটা ট্যাব, ডাটা ট্যাবের ভিতরে আপনাকে যেটা করতে হবে, বিভিন্ন ধরনের ডাটা ভ্যালিডেশন করতে হবে। ডাটা ভ্যালিডেশন মানে কি, যে আপনি বলতেছেন যে ধরেন এই যে অ্যামাউন্ট ফিল্ডটা আছে, আপনি বলতেছেন যে এই অ্যামাউন্ট ফিল্ডে আপনি 500 থেকে বা 500 থেকে 1000 সংখ্যার মধ্যে কোনো সংখ্যা দিতে পারবেন। 500 থেকে 1000-এর মধ্যে যে কোনো সংখ্যা আপনি দিতে পারবেন, কিন্তু তার উপরে কিছু দিতে পারবেন না, তার নিচেও দিতে পারবেন না। এখন আমি যে কোনো সংখ্যা দিয়ে রাখছি না, আমাকে কি কোনো এরর দিছে? ধরেন আমি এখানে 100 দিলাম, এরর দিছে? এই যে দিলাম, এন্টার দিলাম, কোনো এরর দেয় নাই। কিন্তু আমি যদি বলে দিই যে এই পুরো সেলগুলোতে আমি কি করতে পারবো না, 500 থেকে 1000-এর মধ্যে দিতে পারবো, এর নিচেও কিছু দিতে পারবো না, এর উপরেও কিছু দিতে পারবো না। তাহলে এই যে ডাটা ভ্যালিডেশনে গিয়ে ডাটা ট্যাবের ভিতরে এই যে দেখেন ডাটা ভ্যালিডেশন আছে, এখানে গিয়ে আমি বলে দিলাম যে হোল নাম্বার বিটুইন মিনিমাম 500 ম্যাক্সিমাম 1000। আপনাদের এগুলো লিখতে হবে না, জাস্ট আমি কাজটা দেখাচ্ছি আর কি কি কাজ করা যায়। দিলাম, ওকে দিলাম। এবার আপনি দেখেন আমি যদি এখানে 100 দিতে যাই, আমাকে এরর মেসেজ দিচ্ছে। অর্থাৎ ভুলভাল এন্ট্রি যাতে আপনি না করতে পারেন তার জন্যই ডাটা ভ্যালিডেশন দেওয়া লাগে, ডাটা ভ্যালিডেশন দেওয়া লাগে, ঠিক আছে। এবার আপনি যদি বলেন যে আমি আপনাদের সবার নাম, এখানে আমি হাসিনা খালেদা এভাবে লিখছি না, আমি এভাবে লিখবো না, আমি এখানে একটা লিস্ট বানাবো এদের, যে আমি এখানে এই সেলে এরা যা আছে সবাই একটা একটা করে চলে আসবে। তাহলে আবারও সেই ডাটা ভ্যালিডেশনে যাবেন, গিয়ে আপনি বলবেন যে লিস্ট সোর্স কি, এরা সবাই, ওকে দিবেন, তখন এই যে সবাই চলে আসছে, ড্রপ ডাউন আকারে সবাই চলে আসছে। এগুলো হচ্ছে ডাটা ভ্যালিডেশনের কাজ। হ্যাঁ, আমাদের ডাটা, না না, এটা জাস্ট যেখানে লিস্টে যারা আছে তারাই আসবে, না সিরিয়াল অনুযায়ী অ্যাসেন্ডিং ডিসেন্ডিং তো আমি বলিনি, এগুলো তো বলিনি। আমি জাস্ট যাকে বলছি যাদের নাম এই লিস্টে আছে তারাই চলে আসছে, লিস্ট আকারে নিয়ে আসছে, ঠিক আছে। এরপর দেখেন রিভিউ আছে, রিভিউতে আমাদের কোনো তার কাজ নাই, শীটটা প্রোটেক্ট করার কথা অনেক সময় বলে,
যে আপনি যে শীটটা করলেন, এই শীটটা করে আপনি তো সেভ দিলেন, সেভ দিয়ে রেখে দিলেন। এবার আরেকজন ঢুকে কি করলো, এই জিনিসটা কি করে দিল, নষ্ট করে দিল। এটা যাতে না করতে পারে তার জন্য হচ্ছে শীটকে প্রোটেক্ট করা যায়। প্রোটেক্ট শীট, এই যে দেখেন এখানে গেলেন, এই যে ভিউতেও ছিল, রিভিউতে ছিল, তাই না? এই যে দেখেন প্রোটেক্ট শীট, অর্থাৎ আপনি যদি প্রোটেক্ট শীটকে প্রোটেক্ট করতে চান তাহলে আপনি কি করতে পারবেন, জাস্ট এখানে গিয়ে প্রোটেক্ট শীটে ক্লিক করবেন। এবার যে পাসওয়ার্ড কথা বলছে, ধরেন 1 2 3 4 5 6 দিলাম, ওকে দিলাম, রি এন্টার পাসওয়ার্ড 1 2 3 4 5 6 দিলেন। দেওয়ার পরে এখন আপনি চাইলে কোনো এডিট করতে পারবেন না, কোনো এডিট করা পসিবল, জানতে হবে না পাসওয়ার্ড, লক করে। এবার আপনি যখনই এটা কি করবেন, কিছু এডিট করতে যাবেন, আপনাকে মেসেজ দিবে না তুমি করতে পারবে না। হ্যাঁ, এবার আনপ্রোটেক্টের ব্যবস্থা কি, যেভাবে প্রোটেক্ট করছেন রাইট ক্লিক করবেন, আনপ্রোটেক্ট দিবেন, তারপরে ঠিক আছে, ও ভালো লাগা রাখছে। এবার ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এখন ধরেন এই হাসানে খালেদার জন্য বিশাল বিশাল ডাটা আপনার আছে। প্রথমে অ্যামাউন্ট দিছেন, তারপর ফোন নাম্বার দিছেন, অ্যাড্রেস দিছেন, তারপর বার্থ সার্টিফিকেট দিছেন, এই সে দিয়ে আপনার পুরো রেঞ্জটা গেছে গা আপনার সীমানার বাইরে। কোথায় চলে গেছে, সীমানার বাইরে। এবার সীমানার ভিতরে সেটা দেখার ব্যবস্থা কি, সেটা দেখার ব্যবস্থা কি, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি পুরাটা সিলেক্ট না, আপনার একটা আছে ফ্রিজ প্যান, ফ্রিজ প্যান, ঠিক আছে, ফ্রিজ প্যান। ফ্রিজ প্যানের কাজ কি, আপনি যদি বলেন যে আমার ফার্স্ট কলামটা ফ্রিজ থাকবে, ফার্স্ট কলামটা কি থাকবে, ফ্রিজ থাকবে, তাহলে ফ্রিজ প্যানে গিয়ে টপ ফার্স্ট কলাম দিলেন ফ্রিজ করে। এবার আপনি এই যে দেখেন একটা দাগ সাইন আসছে না, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বর্ডারিং এর মতো একটা লাইন টানছে, এই যে এই লাইনটা কিন্তু বাই ডিফল্ট আছে, আর এই যে এটা এক্সট্রা করে দিছে। দেওয়ার পরে এবার আপনি যখন এখান থেকে আস্তে আস্তে যাইবেন যাইবেন যাইবেন, তখন এটা ফ্রিজ থাকবে, প্রথম সেলটা ফ্রিজ থাকবে, ঠিক আছে? প্রথম কলামটা, সরি, প্রথম কলামটা কি ফ্রিজ আছে। এবার আপনার মনে হচ্ছে যে না, প্রথম কলাম না, আমার বি সেলটা ফ্রিজ করা দরকার, আমার কি সেল, বি সেলটা ফ্রিজ করা দরকার। তখন আপনি কি করবেন, ফ্রিজ প্যানে যাবেন, আনফ্রিজ দিলেন। এবার যাকে ফ্রিজ করা দরকার, ধরেন বি সেল, বি কলামকে ফ্রিজ করা দরকার, তাহলে আপনি সি কলামে আগে ধরবেন, সি কলামকে ধরে এবার ফ্রিজ প্যান্স দিয়ে দেবেন, তাহলে এই যে বি কলাম পর্যন্ত ফ্রিজ হয়ে আছে। এরপরে আপনি যত এদিকে যাবেন কোনো চেঞ্জেস আসবে না। মানে আপনার এটা ডাটা, অনেক ডাটা যখন থাকে, সেই ডাটাগুলো দেখার জন্য করসপন্ডিং কার ডাটা আমি দেখতেছি সেটা দেখার জন্য আমরা ফ্রিজ প্যান ইউজ করি। আচ্ছা, তাহলে এটা তো কলামকে ফ্রিজ করলাম, রো কি ফ্রিজ করা যায় না ম্যাডাম? অবশ্যই সেম প্রসেস। হ্যাঁ, ফ্রিজ টপ রো তো ছিলই, টপ রো মানে এই যে রো, প্রথম রোটা। এবার আপনি যদি চান যে না আমি এটা ফ্রিজ টিজ করবো না, আমি পার্টিকুলার যে কোনো একটাকে ফ্রিজ করব, তাহলে যাকে ফ্রিজ করবেন, ধরেন আমি এখানে নেমকে ফ্রিজ করতে চাচ্ছি। একটা হচ্ছে কি, এই পাশে ডাটা বাড়তে পারে, আবার অনেক সময় এখানে 60টা ডাটা আছে, আপনার 200টা ডাটা আছে, এবার আপনি ভুলে গেলেন কোথায় কি আছে, কার কি দেখতেছেন বুঝে যাচ্ছেন, তখন আপনাকে কি করতে হবে, আপনার যাকে ফ্রিজ করবেন তার আগের কলামটায় এভাবে, তার আগের রোটায় যাবেন, গিয়ে ফ্রিজ, ও সরি সরি, ফ্রিজ প্যানে যাবেন, বাস। এবার যতই নিচে যান ডাজন্ট ম্যাটার, ও ফ্রিজ হয়ে গেছে। এই যে এখানে তো ডাটা নাইও, ঠিক আছে? ওকে, তো এই হলো ওভারভিউ, এটা ওভারভিউ। অ্যাকচুয়ালি এক্সেলের ওভারভিউর কোনো শেষ নাই, অনেক কিছু আছে এক্সেলে।
ঠিক আছে, এত কিছু আছে যে আমি নিজেও হয়তো অনেক কিছু জানি না। তো এইটা গেল। এবার আপনাকে যদি বলে যে এই ফাইলটাই দুইটা প্রসেসে সেভ করো, একটা হচ্ছে কি ফাইল সেভ অ্যাজ সিএসভি, তাহলে সিএসভিতে সেভ করে দিলেন। প্রথমে যা কাজ করছেন সেই কাজটা আগে এখানে কি করতে হবে, সেভ করতে হবে। সেভ করে এবার ফাইল সেভ অ্যাজ আরও দুইটা ফরম্যাটে যদি সেভ করতে বলে তখন এভাবে সিএসভি ফরম্যাটে সেভ করে দিবেন। একটা ফরম্যাটে সেভ করতে বলে, ঠিক আছে। এই সিএসভি ফরম্যাটে গিয়ে দেখবেন শুধু ডাটা আছে, কোনো যোগ বিয়োগ গুণ ভাগের, এটা কি সিএসভি তো হয়নি এটা, আচ্ছা আচ্ছা এই সিএসভিটাতে থাকে। এটা কি জানি দিছি, ফাইল সেভ অ্যাজ আর একটা সিএসভি আছে। না ডাটা তো থাকতেছে, গুড, ভেরি গুড। সিএসভি ফরম্যাটে তো বিশেষ করে সিএসভিটা কেন ইউজ হয়, আপনারা যারা ডাটা অ্যানালাইসিস করে, হ্যাঁ ডাটা অ্যানালাইসিস করে তাদের ক্ষেত্রে যেটা হয় যে তারা বিভিন্ন ধরনের চায়, ডাটা চায়, অনেক মানুষের ডাটা, ধরেন একটা এরিয়াতে কতজন মানুষ গ্রামীণ ফোন ইউজ করে, কতজন মানুষ টেলিটক ইউজ করে, সেই জিনিসগুলো দেখার জন্য অনেক সময় আমাদের ডাটা লাগে, ডাটা নিয়ে কাজ করতে হয়। যারা থিসিস করে তারা ডাটা নিয়ে কাজ করে। তো সিএসভি ফরম্যাটে যে ডাটা যদি আপনি রাখেন তাহলে শুধু ডাটা থাকবে, কিন্তু কোনো ক্যালকুলেশন থাকবে না। এই যে আমি ক্যালকুলেশন করছি না এখানে, এগুলা থাকে না তখন। এখন আপনাদের ক্ষেত্রে তাহলে সিএসবির কি কাজ, আপনাদের ক্ষেত্রে সিএসবির কাজ হচ্ছে আপনি এক্সেলে তো কাজ করলেনই, এবার আপনি আরও দুইটা ফরম্যাটে ফাইলটাকে সেভ করতে পারেন কিনা এটা আপনাকে দেখবে, যে আপনি আরও দুইটা ফরম্যাটে ফাইলটা সেভ করতে পারেন কিনা সেই বিষয়টা ওনারা দেখবে। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, এবার আসেন মেইন পর্বে যাই। অনেক তো শিখলেন, যেগুলো মাথার উপর দিয়ে গেছে যাক, ঠিক আছে। আচ্ছা যদি পিডিএফ ফরম্যাটে সেভ করতে বলি, সেভ অ্যাজ পিডিএফ, পিডিএফ দিছি, হ্যাঁ লাভ নেই, যা বলতেছেন সে দিয়ে লাভ নেই, বলতেছি আসুক পিডিএফ হয়ে আসুক তারপর দেখাচ্ছি। কিন্তু 10 মিনিট একটা ব্রেক দিই, তারপর আবার শুরু করি। হুম, নিচ্ছে না, হ্যাঁ কিসে গুন্ডি তো ঘুম ভাঙলো। এই জুমে এগুলো দেখাবেন কিভাবে এদেরকে, এই ব্যবস্থা করছেন? আমার কাছে তো নিলই। ও এমনিতে ওয়েব ক্যাম ট্যাম দিয়ে দেখাইতে হবে না, শিওর তো? হুম হুম হুম